আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুমন ভাইও ভালো আছে। রিসেন্টলি আমার অডিয়েন্সদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট বারবারই পাচ্ছি। সেটা হলো যে আমরা যে জাপানে যে মুসলিম পরিবারগুলো আছি, কিভাবে চললে পারে আমরা আমাদের শিশুদেরকে জাপানে একটা ইসলামিক ওয়েতে বড় করতে পারি এবং এই ক্ষেত্রে আমাদের কি ধরনের পরিবেশ বর্তমানে আছে, কোন জিনিসগুলো আমার এই দীর্ঘ এক্সপেরিয়েন্সের উপরে বেস করে আমরা মেনে চললে পারে আমরা এই জিনিসটাতে সফল হতে পারি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে ৫-৬টা পয়েন্ট শেয়ার করতে চাই। আসলে দীর্ঘদিন ধরেই এই ভিডিওটি আমিও বানাতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা জানেন বিষয়বস্তুটা অনেক কারোর কাছে অনেক কঠিন, কারোর কাছে সোজা, এবং এই বিষয়ে আমার ধারণা কোনো এক্স্যাক্ট কোনো রিকমেন্ডেশন কিংবা এক্স্যাক্ট কোনো উত্তর দেওয়া সম্ভব না। কারণ এক একটা মানুষ তার লাইফে তার ভ্যালু, তার চিন্তাভাবনা, তার ভবিষ্যৎ পরিকল্পনা এক এক ধরনের। সুতরাং আমি যেটা বলতেছি আজকে, এটা নিতান্তই আমার পার্সোনাল ভিউ। আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। আপনার যেইটুক ভালো লাগবে আপনি সেইটুক নেবেন। এটাই আমার আজকের ভিডিওর কি মেসেজ। আমরা এই ক্ষেত্রে দুইটা সিচুয়েশন আপনার চিন্তা করতে পারি। ধরেন আপনি অলরেডি জাপানে চলে আসছেন আপনার পরিবার নিয়ে, এটা একটা সিচুয়েশন। এবং আরেকটা সিচুয়েশন হলো যে আপনি ট্রাই করতেছেন ভবিষ্যতে, সামনের বছর তার পরের বছর যখনই হোক, আপনি আপনার পরিবার নিয়ে জাপানে আসবেন। তো এই দুইটা সিচুয়েশনের উপর বেস করে আমি আপনাদেরকে আজকে একটু বোঝানোর চেষ্টা করব। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আপনি যখন জাপানে আসতে চান কিংবা অলরেডি চলে আসছেন, প্রথম থেকেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দেশটা কোনো ধর্ম নাই। আমি খুব সহজ ভাষায় বলি, জাপানিজদের মধ্যে কোনো তেমন ধর্মীয় প্র্যাকটিস নাই। খুবই সামান্য কিছু আছে, একবারে আপনার পরিমাণে অনেক কম আপনি ধরতে পারেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন এই দেশটাতে আসবেন কিংবা চলে আসছেন, আপনাকে মাথায় নিতে হবে যে এরকম একটা দেশে আমি যাচ্ছি কিংবা থাকবো যে এখানে ধর্মীয় কোনো প্র্যাকটিস নাই। এখন এর মধ্যে থেকে আমি কতটুক করতে পারবো, এর মধ্যে থেকে কিভাবে চললে আমি আমার বাচ্চাদেরকে একটা ইসলামিক আইন কানুন কিংবা নিয়ম অনুযায়ী বড় করতে পারবো। আমি এই জিনিসটা কী জন্য বললাম, আপনি একটা মুসলমান দেশে যে পরিবেশ পাবেন প্রতিদিন, এই পরিবেশটা এখানে সম্ভব না। ঠিক আছে? এখন কতটুকটা সম্ভব, কিভাবে আমাদের এগিয়ে গেলে আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে মানুষ করতে পারবো, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আজকে যে ৫-৬টা পয়েন্ট আমি আলাপ করতে চাই, আমাদের প্রথম পয়েন্টটাই হলো পরিবারের থেকেই ঈমানের ভিত্তি তৈরি হয়। সন্তানের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা হলো তার পরিবার। আপনার সন্তান কিন্তু ওইটা শিখে না আপনি তাকে যা করতে বলেন। আপনার সন্তান ওইটাই শিখে আপনি যেটা করেন। তো এখানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি নিয়মিত আপনার বাসার মধ্যে নামাজ পড়েন, আপনি যদি নিয়মিত রোজা রাখেন, কোরআন শরীফ পড়েন, ধর্মীয় বিষয় আলাপ করেন, বাচ্চাদের নবীজির ছোট ছোট গল্প শোনান, ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যান, তাহলেই কিন্তু আপনার বাচ্চা আস্তে আস্তে ইসলাম ধর্ম সম্পর্কে শিখতে শুরু করবে। সুতরাং এইখানে আমার কি মেসেজটা হলো, ও খারাপ, ও ওইটা পারে, ও ওইটা ভালো, এইগুলার থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হবে যে আপনার বাড়ির মধ্যে কি পরিবেশটা আছে। কারণ বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু সে তার বাপ মাকে ফলো করে এবং তার বাবা মা যেটা করে সেটাই তার লাইফের একটা অংশ হিসাবে গড়ে ওঠে। সুতরাং এখানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, বাচ্চাকে ভয়ভীতি কিংবা জোর করিয়ে না, তাকে ভদ্রভাবে শান্তভাবে বুঝিয়ে বুঝিয়ে তাকে ইসলামের আলোকে, তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং কি মেসেজটা আমার এইখানে, যে আপনি যেমন আপনার বাচ্চা কিন্তু তেমনই হবে।
অবশ্যই বাইরের পরিবেশের একটা প্রভাব থাকবে, কিন্তু আপনার প্রভাবটা হচ্ছে সবচেয়ে বেশি। আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টটা হলো জাপানে মাদ্রাসা ও ইসলামিক শিক্ষা ব্যবস্থা। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, জাপানে কি মাদ্রাসা আছে? এই ক্ষেত্রে আমার উত্তরটা হলো হ্যাঁ ভাই, এইখানেও মসজিদ ভিত্তিক মাদ্রাসা আছে। কিন্তু আপনারা বাংলাদেশে যেরকম পরিবেশটা পান, যে পুরাপুরি একটা মাদ্রাসা যেইখানে ইসলামের আলোকেই পড়াশোনা করা হবে, ওই ধরনের পরিবেশটা কিন্তু আমাদের এখানে এখনও অতটা নাই। এখানে আমি যেটা দেখতে পারি, আপনার বড় বড় সিটিগুলোতে যেমন টোকিও, ওসাকা, নাগোয়া, ফুকুওকা, এই শহরগুলোতে আপনার মসজিদ ভিত্তিক মাদ্রাসা আছে এবং অনেক ক্ষেত্রেই আপনার পুরাপুরি মাদ্রাসা তৈরি করার পরিকল্পনা চলতেছে। দেখা যাক ভবিষ্যতে এটা আমরা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি। এইখানে আপনার মসজিদ ভিত্তিক যে মাদ্রাসাগুলো আছে, সেইখানে আপনি সপ্তাহে হয়তো 1 দিন 2 দিন আপনার বাচ্চাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। তবে এখানে একটা জিনিস আপনাদের আমার বলে রাখা উচিত, সেটা হলো যে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি খালি বড় সিটিগুলোতে পাবেন। আপনি যদি একটু ছোট সিটিতে যান, এই সুযোগ সুবিধাগুলো আপনার পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। আমাদের 3 নম্বর পয়েন্টটা হলো মুসলিম পরিচয় লুকানো নয়, সম্মানের সাথে বহন করা। জাপানে অনেক শিশুই ভয় পায় যে তারা যদি বাইরে যেয়ে বলে যে আমি মুসলমান, তাহলে হয়তো তাদেরকে বুলিং করা হবে, তাদের সাথে খারাপ ব্যবহার করা হবে। কিন্তু আমি যেটা বলবো, আপনি আপনার বাচ্চাকে এইভাবে বড় করবেন, তাকে বোঝাতে হবে যে মুসলমান জিনিসটা খারাপ না, এটা আমাদের ধর্ম। মা বাবার যেটা প্রধান দায়িত্ব হবে তাকে বোঝানো যে তুমি মুসলিম এবং তুমি রোজা রাখবে, তুমি নামাজ পড়বে, এটাই আমাদের জীবনের একটা অংশ। এবং আমাদের বাচ্চাদের একটা জিনিস যেটা শেখাতে হবে, তাদের শেখাতে হবে যে তুমি মুসলিম, এটা লজ্জার কিছু না, এটা তোমার জন্য একটা সম্মানের পরিচয়। এবং তাকে বিনয়ের সাথে বলতে শেখাতে হবে যে আমি মুসলমান, এই জন্যে আমি আপনার পর্ক খাই না, কিংবা আমি হালাল জিনিস খাই, হারাম জিনিস আমি খেতে পারি না, আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি। এইভাবে একটু একটু করে বোঝালেই কিন্তু সে সুন্দরভাবে বুঝতে চেষ্টা করবে এবং সে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে অ্যাকসেপ্ট করবে। আমাদের 4 নম্বর পয়েন্টটা হলো মুসলিম কমিউনিটির সাথে সন্তানকে যুক্ত রাখা। আপনার মসজিদে যাওয়া মানে যে শুধু নামাজ পড়তে যাওয়া তা না। সন্তান যখন মসজিদে যেয়ে দেখে যে আরও মুসলমান মানুষ আছে, তারা নামাজ পড়তেছে, আরও বাচ্চা আছে, তখন কিন্তু সে কনফিডেন্স পাবে যে না, আমি একা না, আমার সাথে আরও অনেকে আছে। আপনার ধরেন ঈদের অনুষ্ঠান, ইসলামিক প্রোগ্রাম, মুসলিম পরিবারদের সাথে সময় কাটানো, এগুলো কিন্তু সন্তানের ঈমান আস্তে আস্তে শক্ত করতে অনেক হেল্প করবে। আমি যেটা বুঝি, একা একা আপনার মুসলমান হয়ে জাপানে গড়ে ওঠাটা অনেক কঠিন। এই জন্য সন্তানকে আপনাকে একটা এই ধরনের মুসলিম কমিউনিটির সাথে আপনাকে যুক্ত করতে হবে। আমাদের 5 নম্বর পয়েন্টটা হলো জাপানি স্কুলের সাথে ভারসাম্য বজায় রাখা। আমাদের সন্তানরা যেহেতু জাপানি স্কুলে যাবে, সেখান থেকে তারা নানা ধরনের সংস্কৃতি, খাবার, অনুষ্ঠান, বিভিন্ন কিছু শিখে আসবে। অনেক ভালো কিছু শিখে আসবে, আবার অনেক কিছু থাকবে যেগুলা আমাদের মুসলমান আপনার লাইফস্টাইলের সাথে যায় না। তো আমি যেটা বলবো যে আপনাকে এই বিষয়ে তাদের সাথে যুদ্ধ করার কোনো দরকার নাই। আপনি স্কুলে যান, শিক্ষককে বুঝিয়ে বলেন যে দেখো আমরা মুসলমান, আমরা পর্ক খাই না, কিংবা এই ড্রেসটা আমাদের পক্ষে পরা সম্ভব না, আমরা মুসলমান, আমাদের মাথায় কাপড় দিতে হবে। তো আমি যেটা বুঝি সেটা হলো যে জাপানে কিন্তু এরা অনেক সোবার এবং এরা অনেক ক্লাম অ্যান্ড কোয়াইট। আপনি যদি তাদেরকে আপনার কনস্ট্রেন্টগুলা, আপনার যে জায়গাগুলো সমস্যা আছে, সেইগুলা যদি বুঝায় বলতে পারেন, আমার মনে হয় প্রত্যেকটা স্কুলেই তারা অ্যাকসেপ্ট করবে। যেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের বাচ্চাদের লাঞ্চে ওদের স্কুলে যেদিন পর্কের আইটেম থাকে আমরা বাসা থেকে দিয়ে দেই। এগুলা কিন্তু তারা প্রত্যেকটা জায়গাতেই অ্যাকসেপ্ট করে। এবং আমি আরেকটা জিনিস যেটা আপনাদের বলতে চাচ্ছি, আপনার বাচ্চা যেহেতু ছোট, সে কিন্তু অন্যান্য বাচ্চারা যেটা করতে চাবে সেটাই সে করতে চাবে, ঠিক না? আপনি এভাবে চিন্তা করেন, একটা ক্লাসে 60টা বাচ্চা আছে আর আপনার বাচ্চা শুধু একা মুসলমান, তাহলে সে তো ছোট, ঠিক না?
সে কিন্তু তার বন্ধুরা যেটা করতে চাবে সেটাই করতে চাবে। তাই আপনাকে যেটা তাকে বোঝাতে হবে যে দেখো আমরা এটা করতে পারবো না, কারণ আমরা মুসলমান, আমাদের সাথে এটা যায় না কিংবা এটা নিষেধ। প্রথম কিন্তু সে নিতে চাবে না। আপনাকে ধৈর্য ধরে ভালো করে সুন্দর করে বুঝিয়ে তাকে জিনিসটা আস্তে আস্তে তার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের 6 নম্বর পয়েন্টটা হলো বাবা মায়ের দোয়া ও ধৈর্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সন্তানের জন্য দোয়া করা। আমরা কিন্তু চেষ্টা করব, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে। সন্তান যেহেতু ছোট, সে কিন্তু ভুল করতেই পারে, ঠিক না? কারণ সে একটা অন্য পরিবেশে থাকে। তো এইখানে আমি তাকে আপনাদের যেটা বলতে চাই, তার সাথে রাগ করা যাবে না। আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। অনেক ধৈর্যশীল হয়ে সন্তান ভুল করলে তাকে একটু একটু করে বোঝাতে হবে, তাকে শিখাতে হবে যে কোন লাইনটা তার জন্য সঠিক হবে। তাহলেই দেখবেন সময়ের সাথে সাথে আপনি কিন্তু এই জিনিসটাও জয় করে ফেলতে পারবেন। পরিশেষে আমি আপনাদের যেটা বলতে চাই, আমরা জাপানে থাকলেও আমাদের সন্তানদের ইমানদার মুসলিম হিসাবে কিন্তু আমরা গড়ে তুলতে পারি। আমি জাপানে যে জিনিসটা সবচেয়ে ফিল করি সেটা হলো যে এখানে আপনি আজান শুনতে পারবেন না, আপনার বাংলাদেশের মতো অত মসজিদ পাবেন না, 5 ওয়াক্ত হয়তো আপনি অফিসের মধ্যে নামাজ পড়তে পারবেন না। কিন্তু এর কিন্তু ভালো কিছু দিকও আছে। সেটা আমি যেমন বলতে চাই, সেটা হলো যে আপনার একটা ইসলামিক কান্ট্রির যে কালচার, আপনার কোন জিনিসটা কালচার করতে হবে, ঠিক না? এর কিন্তু অনেক কিছুই জাপানে আছে। যেরকম বাংলাদেশে আমরা কিন্তু নামে একটা মুসলমান কান্ট্রি, এখানে ঘুষ, দুর্নীতি, চুরি, রাহাজানি, সকাল থেকে গালিগালাজ, ওজনে কম, কোয়ালিটিতে ফাঁকি দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, ঠিক না? তাহলে কি আমরা আসলে বাংলাদেশে থেকেও আপনার কালচারটা কিংবা ইসলামিক প্র্যাকটিসটা অতটা করতে পারতেছি না? আমরা কিন্তু তা পারতেছি না। কিন্তু আমার যেটা মনে হয়, জাপানে আসলে এই জিনিসগুলো থেকে আপনি মুক্তি পাবেন। আপনাকে কাউকে ঘুষ দিতে হবে না, দুর্নীতি করতে হবে না, আপনাকে সকালে উঠে গাল দিতে হবে না, আপনার 5 বছরের বাচ্চা এখানে রেপ হবে না, আপনি অনেক সোশ্যাল সিকিউরিটি পাবেন, অনেক সুন্দর একটা লাইফ পাবেন। আমি যেটা প্রচণ্ডভাবে ফিল করি সেটা হলো যে আপনি এখানে আজান শুনতে পারবেন না, অফিসে হয়তো ঠিকমতো নামাজ আদায় করতে পারবেন না, ঠিক আছে? তাছাড়া আমার মনে হয় যে আপনি যদি আপনার পরিবারকে ঠিকমতো গাইড করতে পারেন, আপনি এখানে সুন্দর মতো আপনার বাচ্চাকে মানুষ করতে পারবেন। এবং জাপানে এখন আপনার মসজিদের সংখ্যা প্রায় 250-র বেশি এবং অনেক বড় একটা মুসলিম কমিউনিটি অলরেডি আছে। সামনের দিনগুলোতে এটা আরও বড় হবে। আশা করি আমাদের লাইফটাও আস্তে আস্তে সহজ হবে। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।